আমি সাব্বির হোসেন আপনাদের সকলকে জিকে অ্যান্ড ইংলিশ হাব এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে ইংলিশ পেডাগজি ক্লাসের পার্ট 5 অফিসিয়াল সিলেবাস আসার আগেই আমি বলেছিলাম এই চ্যানেলের পেডাগজি ক্লাসগুলো মন দিয়ে দেখুন। যিনারা ইংলিশ কিংবা ম্যাথে পারদর্শী নন তারাও 25+ স্কোর করতে পারবেন। আশা করি এখন অফিসিয়াল সিলেবাসটা দেখার পর আপনারা নিজেরাও বিশ্বাস করতে শুরু করেছেন যে ইংলিশ এবং ম্যাথে সহজেই 25+ স্কোর করা যায়। চলুন না দেরি না করে শুরু করি আজকের ক্লাস। Question number 1. Traditionally speaking is a or an. Speaking traditionally কী ধরনের? এর আগের যে ক্লাস মানে পার্ট 4 যেটা পেডাগজির সেই ক্লাসটা যারা দেখেছেন তারা এই কোশ্চেন অ্যান্সারটা খুব সহজেই করে দেবেন। তখন মানে সেই ক্লাসে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ যে স্কিলগুলো আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে স্কিলগুলো আছে সেটাকে জেনারেলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা রিসেপটিভ স্কিল আর একটা প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ যেখানে কী হয়, গ্রহণ হয় রিসেপটিভ স্কিলে, যেমন রিডিংয়ের মধ্যে দিয়ে কী হচ্ছে আপনি কোনো কিছু শিখছেন জানছেন। লিসনিংয়ের মধ্যে দিয়ে কী হচ্ছে আপনি কথাগুলো শব্দগুলো গ্রহণ করছেন। তো লিসনিং অ্যান্ড রিডিং ইজ আর রিসেপটিভ স্কিল, হোয়ার অ্যাজ রাইটিং অ্যান্ড স্পিকিং, কথা বলছি মানে কি হচ্ছে প্রোডাকশান হচ্ছে, শব্দের প্রোডাকশান হচ্ছে, কথার প্রোডাকশান হচ্ছে, রাইটিং লিখছি লেখার প্রোডাকশান হচ্ছে, তাহলে রাইটিং অ্যান্ড স্পিকিং আর প্রোডাক্টিভ স্কিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রোডাক্টিভ স্কিল। স্পিকিং ইজ আ প্রোডাক্টিভ স্কিল। এরপরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2। ইন দ্য লেটেস্ট ট্রেন্ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্পিকিং ইজ কনসিডার্ড টু বি, বর্তমানে ল্যাঙ্গুয়েজ টিচিং ভাষার শিক্ষার যে ক্ষেত্র সেখানে স্পিকিংটা কোন ধরনের স্কিল? অ্যাক্টিভ স্কিল, প্যাসিভ স্কিল, রিসেপটিভ স্কিল না মোটর স্কিল? দেখুন রিসেপটিভ স্কিল তো হচ্ছে না, কারণ স্পিকিং একটু আগে আমরা পড়লাম কি প্রোডাক্টিভ স্কিল। মোটর স্কিল এগুলো সব, এই যে অ্যাক্টিভ স্কিল, প্যাসিভ স্কিল, মোটর স্কিল, এগুলো এর আগের যে ক্লাসগুলো হয় আমি প্রতিটা প্রশ্নের সঙ্গে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিই এবং প্রশ্নের উত্তরগুলো সহজ সরলভাবে আলোচনা করে দিই। তাই যিনারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নিন। প্রতিটা সেশন সিটেটের আদলে গুরুত্বপূর্ণ পেডাগজির প্রশ্নের আলোচনা সহ উত্তর রয়েছে প্রতিটা ক্লাসে। তাই আমি বলবো আগে ওই ক্লাসগুলো দেখে নিন, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এবার এই আজকের সেশনে হয়তো কিছু কোশ্চেন এরকম থাকবে যেগুলো এর আগে আলোচনা করা হয়নি, সেগুলো আমি পুরো আলোচনা করে দেবো। তাহলে স্পিকিং কোন ধরনের স্কিল হচ্ছে? রিসেপটিভ স্কিল তো হচ্ছে না, মোটর স্কিলে কী হবে, পেশির ব্যবহার হবে। আমি অত ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি। অ্যাক্টিভ স্কিল যেখানে যে স্কিলটা করতে গেলে আপনার মানে লার্নার্সের বা ইন্ডিভিজুয়ালসের কী হবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রয়োজন হবে। যেমন ধরেন কথা বলার ক্ষেত্রে যদি কেউ কথা বলতে না চায়, আপনি কথা বলতে পারবেন? তাকে কথা বলবে না সে। যখন কথা বলার ক্ষেত্রে কী হতে হবে, তাকে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু লিসনিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, কোনো একটা কথা বা কোনো একটা শব্দ কেউ না চাইলেও তার কানের মধ্যে দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে, তাই ওটা একটা প্যাসিভ স্কিল। কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে কি, তাকে কথাটা বলতে হচ্ছে, তাকে মুভমেন্টটা করতে হচ্ছে, অ্যাক্টিভ হতে হচ্ছে। তাই স্পিকিং ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাক্টিভ স্কিল। এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এরপরে চলে আসি 3 নম্বর প্রশ্ন। দ্য ডেভেলপমেন্ট অফ স্পিকিং স্কিল ইজ সিন অ্যাজ আ ফর্ম অফ, স্পিকিং স্কিল কথা বলার দক্ষতার যে বিকাশ সেটাকে কী হিসেবে দেখা হয়? দেখুন প্রথম অপশানটা রয়েছে স্কিল লার্নিং অ্যান্ড স্কিল গেটিং। স্পিকিং কথা বলা প্রথমে আমাদের শেখানো হয়, তো মানে মানুষ তো প্রথমে নিজে থেকে কথা বলতে পারে না, শেখানো হয়, বাবা মা বা আশেপাশে যারা রয়েছে তারা শেখায়। বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কথা বলার ক্ষেত্রে কী হয়, ক্লাসে শেখানো হয় যে কীভাবে কথা বলবে। তো এইভাবে স্কিল লার্নিংয়ের সঙ্গে সঙ্গে কী হয়, আস্তে আস্তে ওই স্কিলটা আপনার ভেতরে চলে আসে। যেমন যখন আপনি কথা বলা শিখে নিলেন তারপরে আপনাকে আর শেখাতে হচ্ছে না, ওটা আপনার মধ্যে ইনবিল্ড হয়ে গেল। তাহলে স্কিল লার্নিং থেকে স্কিলটা কী হয়ে গেল, গেটিং হয়ে গেল। তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অপশানগুলো দেখে নিই। মুভমেন্ট ফ্রম প্র্যাকটিস টু প্রেজেন্টেশন, প্র্যাকটিস টু অ্যাকুরেসি, এই সমস্তগুলো সঠিক, অ্যাজ আ পার্ট সঠিক কমপ্লিটলি, কিন্তু যে কথা বলার দক্ষতা বা বিকাশের যে স্টেজ সেগুলোকে ফুলফিল করে না। তাই অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, স্কিল লার্নিং অ্যান্ড স্কিল গেটিং। এরপর চলে আসি প্রশ্ন নাম্বার 4। আলটিমেট পারপাস অফ স্পিকিং ইজ, কথা বলার আলটিমেট পারপাস কী, মানে সর্বশেষ উদ্দেশ্যটা কী? বা যখন কোনো একটা বাচ্চাকে কথা বলা শেখানো হবে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যবহার শেখানো হবে, ইংলিশে স্পিক করা শেখানো হবে, সেক্ষেত্রে টিচার বা যে শেখাচ্ছে তার মাথায় কোন উদ্দেশ্যটা থাকবে, কোথা থেকে কোথায় নিয়ে যাবে তাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমে অ্যাকুরেসির ওপর ধ্যান দিতে হবে, তারপরে ফ্লুয়েন্সি। এখানে অ্যাকুরেসি মানে যে সম্পূর্ণ গ্রামার মেনে চলবে তা না। আমরা কথা বলার ক্ষেত্রে কিন্তু গ্রামারের, এই যে আমরা বাংলায় কথা যখন বলছি তখন কি আমরা অতটা খেয়াল করি? যেমন
আই অ্যাম সাব্বির হোসেন এটা বলছি, আমি কি বাংলা এরকম বলি আমি হই সাব্বির হোসেন, এরকমভাবে তো বলি না। তাহলে কথা বলাটা এমন হবে যেটা যাকে বোঝাচ্ছি যেন মানে কি বলবো, যাকে বলা হচ্ছে সে ভালোভাবে বুঝতে পারে, অ্যাকুরেট হয় তার কাছে, যেন মানে কথা বলাটা মানে মিনিংলেস না হয়ে যায়। তো সেই অ্যাকুরেসির দিকে দেখতে হবে। আর ফ্লুয়েন্সির বিষয়ে অনেকের কনফিউশন থাকে। ফ্লুয়েন্সি মানে অনেকে ভাবে তাড়াতাড়ি কথা বলা, না, তাড়াতাড়ি নয় বা জোরে নয়। ফ্লুয়েন্সি হচ্ছে কথা বলার একটা ছন্দ আছে। এই যে আমরা বাংলায় যখন কথা বলি একটা ছন্দ, একটা প্রপার পজ অ্যান্ড রিজুম থাকে কথা বলার মধ্যে। কিন্তু যখনই আপনি প্রথম ইংলিশ স্পিক করতে যাবেন, দেখবেন কোনো একটা কথা তাড়াতাড়ি বলে দিচ্ছেন, মানে যেটা আপনার জানা আছে, আর যেটা জানা নেই সেটা আটকে আটকে বলছে বা থেমে যাচ্ছেন বলতে গিয়ে। তো খেয়াল রাখতে হবে ফ্লুয়েন্সি, মানে যখন আপনি কোনো লার্নার্সের স্পিকিংয়ের মধ্যে ফ্লুয়েন্সি আনবেন, তখন যেন কথা বলার মধ্যে একটা প্রপার ধারা মেনটেন থাকে। তাহলে স্পিকিং মানে কোনো একটা বাচ্চাকে যখন স্পিকিং শেখানো হচ্ছে, কথা বলা শেখানো হচ্ছে, দ্য আলটিমেট পারপাস ইজ টু মুভ ফ্রম অ্যাকুরেসি টু ফ্লুয়েন্সি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ফলোয়িং ফাংশনস আর অ্যাসোসিয়েটেড উইথ স্পিকিং। নিচে যে ফাংশনসগুলো দেওয়া রয়েছে, যেমন asking and answering questions, conveying intention, discussing ideas, narrating an event, এই সমস্তগুলো কি কথা বলার যে ফাংশনস তার সঙ্গে সম্পর্কযুক্ত। মানে কথা বলার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি, যেমন জিজ্ঞেস করা কাউকে, অ্যান্সারিং কোশ্চেন, প্রশ্নের উত্তর দেওয়া, কনভেইং ইন্টেনশন, মনের ভেতরে যে ইন্টেনশনটা রয়েছে বা মনের যে কথা সেটাকে প্রকাশ করা, ডিসকাসিং আইডিয়া, আপনার ভেতরে যে চিন্তা রয়েছে, যে আইডিয়াটা রয়েছে, যে প্ল্যানটা রয়েছে সেটা ডিসকাস করা, ন্যারেটিং অ্যান্ড ইভেন্ট, কোনো একটা ঘটনার বর্ণনা দেওয়া, এই সমস্তগুলোই হচ্ছে স্পিকিং কথা বলার ফাংশনের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এই যে ফাংশনসগুলো বলা হলো এগুলো কি, দিজ আর অ্যাকচুয়ালি এগুলো কি ফিচার্স অফ স্পিকিং, স্পিকিংয়ের ফিচার্স, সাব স্কিল অফ স্পিকিং। একটু যদি খেয়াল করেন, স্পিকিং যে স্কিলটা রয়েছে তাকে যদি আমি ক্যাটেগরাইজ করি, তাহলে কিন্তু ছোটো ছোটো কিছু সাব স্কিল পাওয়া যাবে। যেমন সে কীভাবে প্রশ্ন করতে পারছে, প্রশ্ন করার দক্ষতা তৈরি হচ্ছে কিনা, তারপরে কোনো একটা আইডিয়া প্রকাশ করার দক্ষতা তৈরি হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্পিকিং যে ব্রড স্কিল আছে তার মধ্যে কিছু কিছু সাব স্কিলস। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে, স্পিকিংয়ের সাব স্কিলস হচ্ছে এই উপরের যে চারটি ফাংশন, সেই চারটি ফাংশনস। সো দ্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান ইজ আ পার্ট অফ টিচিং স্পিকিং। স্পিকিং শিক্ষণের, টিচিংয়ের কোনটা পার্ট? 1 ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস, 2 ওপিনিয়ন গ্যাপ অ্যাক্টিভিটিস, রোল প্লে, সিমিউলেশন, এই সবগুলোই কিন্তু স্পিকিং কথা বলার শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের এক একটা পার্ট। এগুলো কি একটু জেনে নেওয়া প্রয়োজন, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। প্রথম আসি ইনফরমেশন গ্যাপ। ইনফরমেশন গ্যাপকে আবার ইনফরমেশন এক্সচেঞ্জও বলা হয়। ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস আর কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস ফর 2 or more learners. They involve learners having different bits of information. এখানে কি হয়, 2 বা ততোধিক তার বেশি লার্নার্স, শিক্ষার্থী, তারা কি করে নিজেদের মধ্যে কোনো একটা বিষয়ে যে ইনফরমেশান আছে, যে তথ্য আছে, সেগুলো একে অপরের সঙ্গে আলোচনা করে। ফলে কারোর মধ্যে কোনো একটা ইনফরমেশনের গ্যাপ থাকলে সেটা কী হয়ে যায়, ফিল হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস। এরপরে আসি ওপিনিয়ন গ্যাপ অ্যাক্টিভিটিস। ওপিনিয়ন গ্যাপ অ্যাক্টিভিটিসে কী করা হয়? ওপিনিয়ন গ্যাপ অ্যাক্টিভিটিসে শিক্ষক বা যে শেখাচ্ছে তিনি কোনো একটা বিষয়ে লার্নার্সের কাছ থেকে ওপিনিয়ন চায়। যেমন ধরে নেন যে ওয়েস্টেজ অফ ওয়াটার বা ওয়াটার কনজারভেশন, জল সঞ্চয়, এই বিষয়ে তোমাদের কি মতামত, বা এই যে দিন দিন পলিউশন বাড়ছে এই নিয়ে তোমাদের কি মতামত, এরকম জিজ্ঞেস করা হলো। এবং তখন কি হবে, বাচ্চারা তাদের যে ওপিনিয়ন সেটা দেবে। তাহলে তার ভেতরে ছিল, মনে ছিল, যেটা কথা দিয়ে প্রকাশ পায়নি, কিন্তু এবার তার ওপিনিয়নটা কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এটাই হচ্ছে ওপিনিয়ন গ্যাপ অ্যাক্টিভিটিস। এরপরে আসি 3 নম্বর রোল প্লে। রোল প্লেটা কি? রোল প্লেটা অনেকটা ড্রামার মতো, মানে লার্নার্সকে কোনো একটা রোল প্লে করতে বলা হয়। যেমন ধরেন কোনো একটা ড্রামাতে মুদিখানার চরিত্র রয়েছে বা ডাক্তারের চরিত্র রয়েছে, তখন সেই লার্নার্স বা সেই ইন্ডিভিজুয়ালস সে কী করবে, ওই যে রোলটা, ওই ডাক্তারের রোলটা সে প্লে করবে এবং ডাক্তারের যে সমস্ত কথা বলা প্রয়োজন সে কথাগুলো সে বলবে। এর মধ্যে দিয়ে তার স্পিকিং স্কিল ডেভেলপ হবে। এরপরে আসি 4 নম্বর সিমুলেশন। সিমুলেশন সেম অ্যাজ রোল প্লে। সিমুলেশন আর ভেরি সিমিলার টু রোল প্লে, বাট দে আর মোর কমপ্লেক্স। ইন দিস টেকনিক ইফ আ স্টুডেন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ এ ডাক্তার, যদি এই মানে সিমুলেশনের ক্ষেত্রে কী হবে, যদি কোনো একটা লার্নার ডাক্তারের রোল প্লে করছে, সে ডাক্তার যে যেসব জিনিসগুলো নিয়ে আসে, মানে ধরেন স্টেথোস্কোপ আনবে, ড্রেস পরবে, মানে সে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি হি অর সি মে ফিল দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটাকে ফিল করবে এবং তার মতনই কথা বলার ভঙ্গি হবে। তাই রোল প্লেটা কি হচ্ছে,
অনেক বেশি মানে ওই চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া বা সেই রোলটাকে প্রপারলি প্লে করা, দ্যাট ইজ সিমুলেশন। মানে বলতে পারেন রোল প্লের একটা স্টেপ ওপরে। রোল প্লেতে কী হচ্ছে, ওকে বলা হলো তুমি ডাক্তারের রোল প্লে করো, ক্লাসে গিয়ে কোনো একটা বাচ্চাকে বলেন রোল প্লে করো, ও ওই রোলটা প্লে করছে, তার আগে থেকে কোনো প্রিপারেশন নেই বা সেই রকম ভাবনা চিন্তা নেই। কিন্তু সিমুলেশনে কী হবে, সে বাড়ি থেকে আগে থেকে বলা হলো কালকে তুমি ডাক্তারের রোল প্লে করবে, সে বাড়ি থেকে স্টেথোস্কোপ আনলো, অ্যাপ্রন আনলো, যে সেগুলো পরে ড্রেস পরে স্টেথোস্কোপ লাগিয়ে সেই রোলটা প্লে করছে। তাহলে এই যে চারটে অপশানস আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, এই চারটে অপশানই হচ্ছে স্পিকিং টিচিংয়ের পার্ট। তাহলে অপশান সি অল অফ দেম হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 7, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু। নিচের যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে কোনটা ট্রু। সিমুলেশন ইজ আ ক্লাসরুম অ্যাক্টিভিটি, একটু আগে বলেছি সিমুলেশন ক্লাসরুমে করানো হয়, মানে কোনো বাচ্চাকে পরের দিন কিছু করতার জন্য কোনো একটা রোল প্লে করার জন্য বললেন এবং সে সেইভাবে তৈরি হয়ে এলো এবং ক্লাসরুমে সেটা প্লে করলো। সিমুলেশন ইজ ড্রামাটাইজেশন অফ টেক্সট, অবশ্যই আপনার যে পড়াচ্ছেন যে টেক্সট বুকটা তার মধ্যে কোনো একটা ড্রামা রয়েছে, তখন সেই ড্রামাটাকে সিমুলেশনের মাধ্যমে বা রোল প্লের মাধ্যমে আপনি কি করতে পারেন, বাচ্চাদের দিয়ে ড্রামাটাইজ করাতে পারেন। সিমুলেশন ইজ আ রোল প্লেইং, একটু আগে বলেছি সিমুলেশন অ্যান্ড রোল প্লে আর সিমিলার থিং, আর স্লাইট ডিফারেন্স বিটুইন দেম। তাহলে এই তিনটে অপশানই হয়ে যাচ্ছে সঠিক, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ অ্যান ইনপুট ফর অথেন্টিক কমিউনিকেশন। ইনপুট ফর অথেন্টিক কমিউনিকেশন, এই পার্টিকুলার জায়গাটা একটু খেয়াল দিতে হবে। আপনারা যখনই পেডাগগির কোশ্চেনের অ্যান্সার করবেন, প্রশ্নের প্রতিটা শব্দকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে ইনপুট ফর অথেন্টিক কমিউনিকেশন এটাই বলে দিবে যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে এই কমিউনিকেশনের মধ্যে কি থাকবে, ইনপুট থাকবে, আর কি হবে, কমিউনিকেশনটা অথেন্টিক হবে। দেখুন টেলিগ্রাম যখন আমরা করি, টেলিগ্রামটা কি, কোনো একটা ছোট অথেন্টিক ইনফরমেশান ইনপুট করে কাউকে পাঠিয়ে দেওয়া বা কারোর সঙ্গে কমিউনিকেশন করা। সো টেলিগ্রাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, এইটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এরপরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 9, ইন্টারফিয়ারেন্স এরর্স ক্যান বি ফাউন্ড ইন। ইন্টারফিয়ারেন্স এরর কোন ক্ষেত্রে দেখা যায়। প্রথমে দেখি ইন্টারফিয়ারেন্স এররটা কি। দ্য ফার্স্ট সোর্স অফ এরর ইজ কল্ড ইন্টারফিয়ারেন্স এরর। ইন্টারফিয়ারেন্স এররে কি হয়, যখন কোনো একটা টার্গেটেড ল্যাঙ্গুয়েজে তার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে ফার্স্ট সোর্স বা মাদার টাং তার ইন্টারফিয়ারেন্স হয়ে যায়, সেক্ষেত্রে যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স এরর। যেমন আমরা বাঙালিরা যখন ইংলিশে স্পিক করতে যাই তখন কি হয়, আমাদের ওই ইংলিশ স্পিকিংয়ের মধ্যে বাংলার কিছু শব্দ বা বাংলার যে ইন্টোনেশন সেটা চলে আসে। তো এই যে এররটা হচ্ছে এটাই হচ্ছে ইন্টারফিয়ারেন্স এরর। তাহলে এই এররটা কোন ক্ষেত্রে হতে পারে, স্পিকিংয়ের ক্ষেত্রে হতে পারে। রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু খুব খেয়াল রাখি, রাইটিংয়ের ক্ষেত্রে আপনি ওই ইন্টোনেশন বা সেই বিষয়গুলো বুঝতে পারবেন না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, স্পিকিং। রাইটিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ রাইটিংয়ের ক্ষেত্রেও এই ভুলটা থেকে যায়, সরি একটু এই জায়গায় গন্ডগোল হলো। রাইটিংয়ের ক্ষেত্রেও যখন আমরা যখন লিখি তখন দেখবেন একজন নেটিভ স্পিকার মানে একটা ইংল্যান্ডের মানুষ যখন ইংলিশ লিখছে এবং আমাদের ইংলিশ লেখার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। এই জন্য এখন তো একটা আলাদা রীতি এসেছে যে ইন্ডিয়ান ইংলিশ, এরকম আলাদা আলাদা রীতি এসেছে। সো রাইটিংয়ের ক্ষেত্রেও এই ইন্টারফিয়ারেন্স এররটা দেখা যায়, মাদার টাং বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ইন্টারফিয়ারেন্স কিন্তু রাইটিংয়ের মধ্যে হয়ে যায়। যেমন বেশ কিছু ওয়ার্ড আমাদের যে বাংলা থেকে কিছু ওয়ার্ড ইংলিশে ঢুকেছে বা বাংলায় যে কথা বলার রীতি সেটা আমাদের ইংলিশ রাইটিং বা স্পিকিংয়ের ক্ষেত্রেও দেখা যায়। সো দ্য অপশান সি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং উড বি দ্য রাইট অ্যান্সার। ইন্টারফিয়ারেন্স এরর কথা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দেখা যায়। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10, কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং ক্যান বি ফাউন্ড ইন। প্রথমে এই কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং বিষয়টা কি একটু দেখে নিই। Code mixing refers to the hybridization of two language and code switching refers to the movement from one language to another. মিক্সিংয়ের কি হচ্ছে, মাখিয়ে দেওয়া, মানে যখন দুটো ল্যাঙ্গুয়েজ মিক্স হয়ে যাচ্ছে। যেমন আমাদের যখন ইংলিশ আমরা বলি তখন দেখা যাচ্ছে ইংলিশের মধ্যে হিন্দি ঢুকে গেছে, বাংলা ঢুকে গেছে, তাহলে কি হয়ে যাচ্ছে, একটা মিক্সিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, মিক্সিং করে ফেলি আমাদের ইংলিশের ক্ষেত্রে। কোড সুইচিং কি, আমি এই বাংলা বলছি অ্যান্ড কমপ্লিটলি সুইচ টু আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা বলতে বলতে হুট করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সুইচ করে যাচ্ছি, মুভ করে যাচ্ছি, তো এটা হচ্ছে কোড সুইচিং। তাহলে এই কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং কোথায় হয়, কথা বলার ক্ষেত্রে হয়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, কথা বলার ক্ষেত্রে কোড মিক্সিংটা হয়। অনেক সময় কথা বলতে হোয়েন এভার আই এম টকিং ইন ইংলিশ দ্য বেঙ্গলি ইন্টোনেশন বেঙ্গলি ওয়ার্ডস কামস ইন মাই স্পিকিং। কোড সুইচিংও এই কথা বলার ক্ষেত্রে হয়, আমি বাংলায় কথা বলছি হুট করে আমি ইংলিশে সুইচ করে দিলাম। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, স্পিকিং। এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11, গেস্টার ইজ অ্যান এক্সট্রা লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটি দ্যাট হেল্পস টু কমিউনিকেট ইন। গেস্টার কি, কথা বলার ক্ষেত্রে আমরা গেস্টার করি তো, মানে অঙ্গি ভঙ্গি যাকে বলে, এটা করি তো। এটা কোন এক্সট্রা লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটির সঙ্গে সম্পর্কযুক্ত বা মানে কোন কমিউনিকেশনের কোন পার্টিকুলার পার্টে
কে সাহায্য করে এই গেস্টার। দেখবেন যখন আপনি লিখছেন তখন কি আপনি গেস্টার দেখাতে পারছেন না, যখন কথা বলছেন তখনই তো আপনার অঙ্গিভঙ্গি দেখায়, হাত নাড়ানো, মুখ, চোখের এক্সপ্রেশন, এগুলো দেখতে পাই। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্পিকিং। গেস্টার ইজ অ্যান এক্সট্রা লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটি দ্যাট হেল্পস টু কমিউনিকেট ইন স্পিকিং। কোয়েশ্চেন নাম্বার 12, ইউজিং গ্যাপ ফিলার্স ইজ আ পার্ট অফ। প্রথমে গ্যাপ ফিলার্সটা কি সেটা জেনে নিই। গ্যাপ ফিলার্স আর সাম মিনিংলেস ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট ইংলিশ স্পিকার্স ইউজ টু ফিল আপ গ্যাপস অর পজ বিটুইন দ্য সেন্টেন্স দে স্পিক। অনেক সময় কি হয়, ইংলিশ স্পিকাররা, নেটিভ ইংলিশ স্পিকাররা তারা তাদের কথার মধ্যে কিছু মিনিংলেস ওয়ার্ড ঢুকিয়ে দেয়। যেমন ধরে নেন কোনো একটা কথা বলছে, আই থিঙ্ক দ্যাট উড বি রাইট, ও ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, ইয়েস দ্যাট উড বি রাইট। এই যে ওকে ওকে, ইয়া, এই যে শব্দগুলো, দে আর মিনিংলেস, বাট তারা তাদের লং স্পিকিংয়ের মধ্যে বা কোনো একটা কথা বলার মধ্যে যে কথা বলতে বলতে যে একটা থামছে, সেই জায়গায় এই শব্দগুলো ঢুকিয়ে দিচ্ছে। সো দিজ আর গ্যাপ ফিলার্স। তো গ্যাপ ফিলার্স কিসের অংশ? গ্যাপ ফিলার্স হচ্ছে কমিউনিকেটিভ স্ট্র্যাটেজিজ ইন স্পিকিং। স্পিকিংয়ের কমিউনিকেটিভ স্ট্র্যাটেজি ওদের একটা, যে কথা বলতে বলতে কোনো একটা জিনিস যখন ভাবছে তখন না থেমে গিয়ে সম্পূর্ণ কমপ্লিটলি পজ না নিয়ে, বা কথা বলার মধ্যে ছোটো ছোটো গ্যাপ তৈরি হচ্ছে তার মধ্যে কমপ্লিটলি থেমে না গিয়ে তার মধ্যে কিছু কিছু মিনিংলেস ওয়ার্ড ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে একটা কন্টিনিউয়েশন চলে আসছে কমিউনিকেশনের ক্ষেত্রে। সো দ্য অপশন সি, কমিউনিকেটিভ স্ট্র্যাটেজিজ ইন স্পিকিং, ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13, স্পিকিং ফ্লুয়েন্টলি মিনস। একবারে প্রথমের দিকে আমি এর উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছি। ফ্লুয়েন্সি বলতে বা স্পিকিং ফ্লুয়েন্টলি বলতে কী বোঝায়? অনেকেই ভাবে যে খুব তাড়াতাড়ি কথা বলা, ফাস্ট, কিন্তু নয়, বা স্লোলি কথা বলা, না সেটাও নয়। আমরা বাংলা কথা বলার ক্ষেত্রে যে একটা প্রপার ছন্দ মেনটেন করি, সেটাও যখন আমি ইংলিশ বলবো তার ক্ষেত্রেও সেটাই মেনটেন করবো। না খুব জোরে, না খুব থেমে, না খুব কথা বলতে বলতে গিয়ে থেমে থেমে যাওয়া, না, যে একটা প্রপার রিদম আছে সেটা মেনটেন করাই হচ্ছে ফ্লুয়েন্সি। সো দ্য স্পিকার স্পিক্স অন দ্য সাবজেক্ট ম্যাটার ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিড। একদম অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ এবং স্পিড মেনটেন করে যখন কথা বলবে তখন আমি সেই কথাটাকে বলবো ফ্লুয়েন্ট স্পিকিং। এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 14, স্পিকিং অ্যাকিউরেটলি মিনস। একেবারে এটারও প্রশ্ন, আমি এই প্রশ্নের সঠিক উত্তর প্রথমে দিয়ে কিছু কোশ্চেন ছিল সেখানে আমি বলে দিয়েছি। অ্যাকিউরেসির ক্ষেত্রে কী খেয়াল রাখতে হবে? সেন্টেন্সে গ্রামাটিক্যাল যে বিষয় সেটা চেয়েও মানে যেটা মেন সেটা হচ্ছে যে যখন কথা বলছে সেটা কারেক্ট কিনা, সে টপিকের সঙ্গে প্রপার যাচ্ছে কিনা, বা সে টপিকটা যাকে বলা হচ্ছে সে বুঝতে পারছে কিনা। এই সবগুলো ক্রাইটেরিয়া যদি মেনটেন করে দেন উই উইল সে দ্যাট স্পিকিং ইজ অ্যাকুরেট, এই কথা বলাটা সঠিক। সো দ্য অপশন সি উইল বি কারেক্ট অ্যান্সার। স্পিকিং অ্যাকুরেটলি মিনস দ্য স্পিকার স্পিক্স কারেক্টলি অন দ্য টপিক ইন প্রপার স্টাইল। এরপরে 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ এসেন্সিয়াল ফর স্পিকিং। স্পিকিংয়ের ক্ষেত্রে কোনটা প্রয়োজন বা কোনটা জরুরি? কনটেক্সট জরুরি হলেও অতটা ইম্পর্টেন্ট নয়। রিডিং, পড়া, স্পিকিংয়ের ক্ষেত্রে পড়ার কিছুটা প্রয়োজন রয়েছে কিন্তু একদম নয়। আমাকে খেয়াল রাখতে হবে যখন পেডাগোগির অ্যান্সার করবো, চারটার মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এক্সপোজার কি একটু জেনে নিই। এক্সপোজার হেল্প আস টু লার্ন দ্য কনসেপ্ট অফ প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার অ্যান্ড স্ট্রাকচার। এক্সপোজ করা, কাউকে কোনো কিছুর মধ্যে এক্সপোজ করে দেওয়া, মানে ধরে নিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেউ শিখতে চাইছে, তাহলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এক্সপোজ করে দেওয়া, মানে তার মাঝে ফেলে দেওয়া, চারিদিকে দেখা গেল তার ওই ইংলিশেই কথা বলছে, তখন কি হয়ে যাবে, সে কথাগুলো শুনবে, ইংলিশের কথা অন্যান্যরাও ইংলিশে স্পিক করছে সেগুলো শুনবে, প্রোনাউন্সিয়েশন শিখবে, কথা বলা শিখবে। সো এক্সপোজার ইজ এসেন্সিয়াল ফর স্পিকিং। আচ্ছা, স্কিমিং জিনিসটা কি? স্কিম এই যে শব্দটা, এর মানে হচ্ছে দুধের ওপরের যে মাখনটা থাকে ওটা যে তুলে নেয় ওটাকে বলে স্কিমিং। তাহলে স্কিমিং ইজ রিলেটেড টু রিডিং। যখন আমি কোনো একটা বড় পড়া পড়ছি, কোনো একটা নভেল পড়ছি বা কোনো একটা এসে পড়ছি, তার মধ্যে আমার যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, যেটা মানে তার যে থিম, মেন বিষয়টা যখন আমি বুঝে নিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে স্কিমিং। মানে পুরো ভেতর অবধি ডিপ স্টাডি না করে ওপর মেন বিষয়টাকে জেনে নেওয়া, বা এক্সট্রাক্টিং দ্য এসেন্স অফ দ্য অথার্স মেন মেসেজ, অথার্স কী মেসেজ দিতে চাইছে ওই বিষয়টাকে বুঝে নেওয়াটাই হচ্ছে স্কিমিং। So, which one is essential for speaking? Exposure is essential for speaking. Option B is the right answer. Question number 16. Group discussion can be employed successfully in teaching speaking if. Group discussion মানে কখন সাকসেসফুল হবে? এমপ্লয়েড সাকসেসফুল ইন টিচিং স্পিকিং কথা বলার যে শিক্ষণ, সেক্ষেত্রে কখন গ্রুপ ডিসকাশনটা সাকসেসফুলি এমপ্লয় করা যাবে? এটা করবে এটাকে খেয়াল রাখতে হবে, এটা করবে টিচার। ক্লাসে যখন লার্নার্সদেরকে গ্রুপ ডিসকাশনের মধ্যে আনছে, সেক্ষেত্রে টিচার উইল প্লে দ্য রোল অফ ইনস্ট্রাকশন, তিনি কিন্তু ইনস্ট্রাকশনটা দিবেন। সো দ্য অপশন এ, দ্য টিচার ইজ অ্যাওয়ার অফ গ্রুপ ডাইনামিক্স। তো যখন টিচার একটা গ্রুপ ফর্ম করছে,
এবং বাচ্চাদেরকে গ্রুপ ডিসকাশনের মধ্যে দিচ্ছি, সেক্ষেত্রে ডাইনামিক গ্রুপটা সম্পর্কে তো টিচারের অ্যাওয়ার হওয়া উচিত। মানে ধরেন ওখানে কেউ একজন হিন্দি কারো মাদার টাং, কারো বেঙ্গলি, বা তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে, সোশ্যাল ডিফারেন্সিয়েশন আছে। কিন্তু এখনকার আমাদের যে টিচিং লার্নিং, সেখানে বলা হয় যে এই সবকে ডিফারেন্সিয়েশন থাকা সত্ত্বেও সবাইকে ইনক্লুসিভ এডুকেশন দেওয়া, সামগ্রিক এডুকেশন দেওয়া, সবকে একসঙ্গে নিয়ে শেখানো। তাহলে এই গ্রুপ ডিসকাশনের মধ্যেও কী হবে, একটা ডাইনামিক গ্রুপ তৈরি করবে টিচার, এবং সেই গ্রুপটা সম্পর্কে টিচারের কমপ্লিট অ্যাওয়ারনেস থাকবে, তবেই গ্রুপ ডিসকাশনটা সাকসেসফুল হবে। সো এই কোশ্চেন 16-র সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দ্য টিচার ইজ অ্যাওয়ার অফ গ্রুপ ডাইনামিক্স। এই ছিল আজকের সেশন। তো এর আগের যারা ক্লাসগুলো দেখেনি তাদের আমি বলবো ক্লাসগুলো দেখবেন, আপনাদের টেট যে 2022 আসছে তার জন্য খুবই হেল্পফুল হবে। আর একটা, এই ক্লাসের বা অন্যান্য ক্লাসগুলোর পিডিএফ নিতে চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে আমি পিডিএফ দিয়ে দিই, এবং আপনাদের কোনো কোয়ারিজ থাকলেও সেখানে জিজ্ঞেস করতে পারেন। আর সকলকে একটা রিকোয়েস্ট, আপনারা যতটা পারেন এই ভিডিওগুলো আপনাদের পরিচিত বন্ধু এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আপনাদের যে গ্রুপগুলো রয়েছে তার মধ্যেও শেয়ার করে দেবেন। এটা করলে কি হয়, আমি মোটিভেট হই, আরও নতুন উদ্যমের সঙ্গে আরও ক্লাস আনতে আমার ভালো লাগে। সো এই ছিল আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট।